হলে বল প্রয়োগ গ্রহণ হতে হলে স্থাবর অস্থাবর উভয় সম্পত্তি কিন্তু হবে। যদি এই যে একজনের সম্পত্তি অন্যজনের নিকট হস্তান্তর করা গ্রহণ করার জন্য বলা হয়, তখন সেটাকে আমরা বল প্রয়োগ গ্রহণ করবো। তাহলে বল প্রয়োগ গ্রহণ কি হবে? বল প্রয়োগ অভিযুক্ত ব্যক্তি অবশ্যই অন্য ব্যক্তিকে ভয় দেখাবে, অবশ্যই কোন সম্পত্তিকে ভয় দেখিয়ে দান হিসেবে গ্রহণ করা বা বিভিন্ন প্রকার চাঁদা বা বিভিন্ন প্রকারের মূল্যবান জামানত অর্পণ করা বা এমন কোন স্বাক্ষর গ্রহণ করা বা সিল গ্রহণ করা, এগুলো সবই এক্সটর্শন হিসেবে গণ্য করা। তাহলে চুরি এবং দস্যুতার মধ্যবর্তী স্থানটাকে আমরা দস্যুতা বলছি। ৩৮৩ নাম্বার সেকশন সংজ্ঞা দেওয়া হয়েছে কোন ব্যক্তিকে ভয় দেখিয়ে বা অসৎ উপায় পরিচিত করে বা অন্য কোন ব্যক্তির সম্পত্তি বলা হয়েছে তাকে স্থাবর এবং অস্থাবর উভয় সম্পত্তি হস্তান্তর করার জন্য বাধ্য করা হয়, তখন সেটাকে বল প্রয়োগ গ্রহণ বলা হয়। বল প্রয়োগ গ্রহণের এলিমেন্ট যখন আপনি করবেন তখন এই শব্দগুলো বলে থাকেন। তাহলে চুরি পাইলাম, বল প্রয়োগ গ্রহণ পাইলাম। এরপরে একটা সংজ্ঞা দেয় হচ্ছে দস্যুতা। এই যে চুরি বা দস্যুতা, চুরি বা বল প্রয়োগ গ্রহণের ক্ষেত্রে মারাত্মক ধরনের অপরাধী হচ্ছে দস্যুতা। চুরি এবং বল প্রয়োগ গ্রহণের যখন মারাত্মক হবে তখন সেটাকে বলা হয় দস্যুতা। দস্যুতা কখন হবে? চুরি যখন দস্যুতা হয়, অর্থাৎ চুরি দস্যুতা বলে গণ্য হবে যখন চুরি করার জন্য কোন অপরাধী কোন ব্যক্তিকে স্বেচ্ছাকৃতভাবে মৃত্যুর ভয় দেখাবে, আঘাত বা বেআইনি বাধা দিবে বা বাধার চেষ্টা করবে, এটাকে আমরা তখন বলবো হচ্ছে দস্যুতা। চুরিটাই তখন দস্যুতাতে পরিণত হয়ে যাবে। ঠিক একইভাবে মৃত্যু, আঘাত বা বেআইনি ভাবে বাধা দেওয়া বা চেষ্টা করলে তখন আপনি সেটাকে দস্যুতা বলে গণ্য করবেন। বল প্রয়োগ গ্রহণ কখন দস্যুতা হিসেবে গণ্য করা হয়? একই ব্যাপার, তাৎক্ষণিক মৃত্যু বা তাৎক্ষণিক জখম বা তাৎক্ষণিক বাধার ভয় যখন দেখানো হবে তখন বল প্রয়োগ গ্রহণ বা দস্যুতাতে রূপান্তরিত হয়ে যাবে। আমাদের এখানে বোঝার যে বিষয়গুলো, আমাদের যে জানার বিষয়গুলো, এখন আপনার প্রশ্ন মনে আসতে পারে, ভাইয়া চুরি কখন দস্যুতাতে পরিণত হয়? চুরির যে সংজ্ঞা করলাম সেই সংজ্ঞাতে একজন ব্যক্তি অপর ব্যক্তির অনুমতি ব্যতীত একটা অস্থাবর সম্পত্তি হস্তান্তর করবে অসৎ উপায়ে, সেই ক্ষেত্রে আবার বল প্রয়োগ, সেই ক্ষেত্রে আবার দস্যুতা কখন হবে? আপনি বললেন স্বেচ্ছায় কোনো ব্যক্তিকে মৃত্যু বা আঘাত বা বেআইনি ভাবে বাধা দেওয়ার চেষ্টা করলো। এখন চুরি করতে গেছে, ওই চুরিকৃত ব্যক্তিকে, চোরকে যদি স্বেচ্ছাকৃত ভাবে কোনো চোর যদি স্বেচ্ছাকৃত ভাবে মৃত্যুর ভয় দেখায়, আঘাত করে বা বেআইনি ভাবে বাধা দেয়, তখন এই চুরিটাই দস্যুতাতে পরিণত হবে। অর্থাৎ মৃত্যু, আঘাত বা বেআইনি ভাবে বাধার তাৎক্ষণিক ভয় দেখালেই চুরিটা দস্যুতাতে পরিণত হয়। ওই একই কথা বলেছে বল প্রয়োগ গ্রহণের ক্ষেত্রে। বল প্রয়োগ গ্রহণ দস্যুতাতে পরিণত হয় কখন? যখন উক্ত ব্যক্তি অন্য কোন ব্যক্তিকে তাৎক্ষণিক মৃত্যুর ভয় দেখায়, তাৎক্ষণিক জখম করে বা তাৎক্ষণিক বেআইনি ভাবে ভয় রাখে, তখন সেটাকে আমরা বলতে হলো বল প্রয়োগ গ্রহণ থেকে দস্যুতাতে পরিণত হয়। ঠিক একইভাবে ডাকাতির সংজ্ঞা দেওয়া হয়েছে ৩৯১ নম্বর সেকশনে। তাহলে ৩৯০ হচ্ছে দস্যুতা, ৩৯১ হচ্ছে ডাকাতি, এর সাথে চুরি হচ্ছে ১৭৮ এবং দস্যুতা হচ্ছে, এরপর বল প্রয়োগ গ্রহণ হচ্ছে ৩৮৩ নম্বর সেকশন। সুতরাং ডাকাতির সংজ্ঞা এবং দস্যুতার সংজ্ঞার মধ্যে পার্থক্য নাই, শুধুমাত্র সদস্যদের মধ্যে যে পার্থক্য। যখন ৫ বা ততোধিক ব্যক্তি একত্রিত হয়ে দস্যুতা করবে তখন ওই দস্যুতার দস্যুতা থাকবে না, তখন সেটা ডাকাতিতে পরিণত হয়ে যাবে। প্রত্যেকটি ডাকাতি দস্যুতা, কিন্তু প্রত্যেকটি দস্যুতাই ডাকাতি নয়, এটা প্রশ্ন আসে। প্রত্যেকটি দস্যুতাই ডাকাতি, কিন্তু প্রত্যেকটি ডাকাতি দস্যুতা নয়। আলোচনা করুন অপরাধ ছাড়াও
অপরাধের সংখ্যা ছাড়াও ডাকাতি বা দস্যুতার বিভিন্ন প্রকার ভিন্নতা রয়েছে। আপনাদের বিভিন্নভাবে প্রশ্ন করে যে দস্যুতা এবং ডাকাতির মধ্যে পার্থক্য কি, চুরি বা বল প্রয়োগ আদায়ের শর্তগুলো কি কি আলোচনা করুন, দস্যুতা কখন ডাকাতিতে পরিণত হয় আলোচনা করুন, এক্সটর্শন প্রদানগুলো কি কি আলোচনা করুন, এক্সটর্শন কখন দস্যুতাতে পরিণত হয় আলোচনা করুন। যে কথা আমরা বলছি বারবার, কথা ওইটাই। যদি কোনো ব্যক্তি বল প্রয়োগ গ্রহণ করার ক্ষেত্রে তাৎক্ষণিক মৃত্যু, তাৎক্ষণিক জখম বা তাৎক্ষণিক বেআইনি বাধার ভয় দেখায়, এই তিনটা জিনিস, তখন সেই ব্যক্তি বল প্রয়োগটাকে দস্যুতাতে পরিণত হয়ে যায়। প্রশ্ন আসে চুরি এবং বল প্রয়োগ গ্রহণের মধ্যে পার্থক্য আলোচনা করুন, এরকম প্রশ্ন বিভিন্ন সময় এসেছে। চুরি এবং বল প্রয়োগ গ্রহণের মধ্যে পার্থক্য আলোচনা করুন, তাহলে সংজ্ঞাগত পার্থক্য যেটা, আপনি চুরির সংজ্ঞা দিলেন, বল প্রয়োগ গ্রহণ সংজ্ঞা দিবেন। তারপরে চুরি শুধুমাত্র অস্থাবর সম্পত্তির ক্ষেত্রে হয়, বল প্রয়োগ গ্রহণ স্থাবর অস্থাবর উভয় ক্ষেত্রে প্রযোজ্য হয়। চুরির ক্ষেত্রে সম্পত্তির প্রয়োজন হয় না, মালিকের দখল থেকে অসাধু উপায় দিয়ে দেওয়া হয়। কিন্তু বল প্রয়োগ গ্রহণের ক্ষেত্রে অবশ্যই ভয় দেখানো হয় বা সম্মতি অর্জন করতে হয়। বল প্রয়োগ, চুরির ক্ষেত্রে বল প্রয়োগ থাকে না, কিন্তু বল প্রয়োগের ক্ষেত্রে অবশ্যই ক্ষতিকর বা ভয় দেখানো হয়ে থাকে। আমাদের চুরির ক্ষেত্রে অপ্রাপ্তিক সম্পত্তি নিয়ে যায়, অর্থাৎ টেকিং অ্যাওয়ে করে সম্পত্তি নিয়ে যায়। বল প্রয়োগ গ্রহণ ক্ষেত্রে ভয় দেখিয়ে সম্পত্তিটা অর্জন করতে বাধ্য করা হয়। একটা হচ্ছে টেকিং অ্যাওয়ে, একটা হচ্ছে ডেলিভারিটা আপনি নিজেই দিয়ে দিচ্ছেন, তখন সেটাকে বলা হবে বল প্রয়োগ গ্রহণ। আর যখন কোনো ব্যক্তি আপনার সম্মতি ছাড়া নিয়ে যাচ্ছে, তখন সেটাকে বলা হচ্ছে চুরি। তাহলে চুরি এবং বল প্রয়োগ গ্রহণের মধ্যে পার্থক্য কিন্তু মাঝে মাঝে প্রশ্ন করে। ঠিক একইভাবে চুরি বা ডাকাতির মধ্যে পার্থক্য কি এরকম যদি বলে, তাহলে চুরি এবং ডাকাতির মধ্যে পার্থক্য কিন্তু ৭৮ নাম্বার সেকশনে চুরির সংজ্ঞা দেওয়া হয়েছে এবং ডাকাতির দস্যুতার সংজ্ঞা দেওয়া হয়েছে ৩৯০ নাম্বার সেকশনে। চুরির ক্ষেত্রে শুধুমাত্র অস্থাবর সম্পত্তি হয়, দস্যুতার ক্ষেত্রে স্থাবর অস্থাবর উভয় প্রকার সম্পত্তি কিন্তু হয়। চুরির সম্পত্তির প্রয়োজন হয় না, দস্যুতা অবশ্যই বল প্রয়োগ গ্রহণে তাৎক্ষণিক হয় এবং তাৎক্ষণিক সম্পত্তি অর্জন করার জন্য ভীতি প্রদর্শন করা হয়। একই কথা, যখন আপনি চুরি এবং বল প্রয়োগ গ্রহণের পার্থক্য বুঝতে পারবেন, তখন চুরি এবং দস্যুতার পার্থক্য আপনি করতে পারবেন। কারণ দস্যুতা, এই বল প্রয়োগ গ্রহণটাই দস্যুতাতে রূপান্তরিত হয়ে যায় যখন তাৎক্ষণিক ভয়, তাৎক্ষণিক মৃত্যুর ভয়, তাৎক্ষণিক আঘাত বা বেআইনিভাবে বাধার তাৎক্ষণিক ভয় দেখানো হয়, তখন সেটাকে আমরা বল প্রয়োগটাকে দস্যুতা বলে থাকি। তো এই ধরনের প্রশ্ন আপনাকে বিভিন্ন প্রকার একটার সাথে আরেকটা প্রশ্ন করে, দস্যুতা এবং ডাকাতির মধ্যে পার্থক্য কি। আমরা দুটোর সংজ্ঞা জানি কোথায় কোথায় আছে। ৩৯০ নাম্বার সেকশন, ৩৯১ নাম্বার সেকশনে দস্যুতার সংজ্ঞা দুটাতে দেওয়া আছে সুন্দরভাবে। দস্যুতা এবং ডাকাতির সংখ্যাটা যেটা বললাম, শুধুমাত্র সংখ্যাগত পার্থক্যের কারণেই দস্যুতাটা ডাকাতিতে পরিণত হয়। সংখ্যাগত, অর্থাৎ দস্যুতার ক্ষেত্রে সর্বনিম্ন একজন হইতে পারে, সর্বোচ্চ ৪ জন, কিন্তু ডাকাতি হলে সর্বনিম্ন সদস্য সংখ্যা ৫ জন হইতে হবে। যত সংখ্যক সদস্যদের একজন ব্যক্তি দ্বারাও কিন্তু দস্যুতা হইতে পারে, কিন্তু সর্বনিম্ন সদস্য ৫ জন দ্বারাই কিন্তু ডাকাতি অনুষ্ঠিত হইতে হয়। অপরাধের মাত্রা দস্যুতা, চুরি বা বল প্রয়োগ গ্রহণের অপেক্ষাকৃত মারাত্মক রূপ হয়ে থাকে, কিন্তু ডাকাতি অপেক্ষাকৃত কম মারাত্মক অপরাধ, অর্থাৎ চুরি, ডাকাতি, চুরি বা বল প্রয়োগ গ্রহণের ক্ষেত্রে দস্যুতা অধিক মারাত্মক প্রকৃতি হয়, তাৎক্ষণিক মৃত্যুর ভয় দেখানো হয়, তাৎক্ষণিক শেষ করে দিবে, তাৎক্ষণিক আটক রাখতে এদের মারাত্মকতা একটু বেশি। আপনাকে এই ধরনের প্রশ্ন বিভিন্ন সময় করবে। চুরি, এই প্রশ্নটা প্রত্যেক বছর কোনো না কোনো ভাবে আপনাকে প্রশ্ন করেই করবে
চুরি কাকে বলে, দস্যুতা কাকে বলে, বলপ্রয়োগ গ্রহণ কাকে বলে, তারপরে হচ্ছে ডাকাতি কাকে বলে, এলিমেন্ট গুলো কি, প্রত্যেকটার এলিমেন্ট গুলো কি, চুরির এলিমেন্ট কি, দস্যুতার এলিমেন্ট কি, ডাকাতির এলিমেন্ট গুলো কি, বলপ্রয়োগ গ্রহণের এলিমেন্ট গুলো, প্রত্যেকটা একটা আরেকটার সাথে পার্থক্য, চুরির সাথে বল প্রয়োগ গ্রহণের পার্থক্য, চুরির সাথে দস্যুতার পার্থক্য, দস্যুতার সাথে ডাকাতির পার্থক্য, এই প্রশ্নগুলো ঘুরিয়ে ফিরে বিভিন্ন সময় আসে বা বিভিন্ন সময় প্রশ্ন করে থাকে। এছাড়া উদাহরণ বিভিন্ন প্রকার উদাহরণ দেয়, যেমন একটা উদাহরণ দিয়েছিল 23তম বিজেপিতে, 2023 সালে একটা বিজেপিতে প্রশ্ন এসেছিল। সেই প্রশ্নটিতে বলেছিল এক্স জেডের জেডকে জাফরে ধরে এবং জেডের সম্মতি ব্যক্তি রেখে প্রতারণামূলক ভাবে জেডের পোশাক থেকে জেডের অর্থ এবং গহনা নিয়ে নেয়। এক্স কোন ধরনের শাস্তিযোগ্য অপরাধ করেছে আলোচনা করুন। আমরা যদি দেখি যে এক্স কি করেছে, সম্মতি ব্যক্তি রেখে এই প্রতারণামূলক উদ্দেশ্যে জেডের পোশাকের গহনা, অর্থ এবং গহনা চুরি করেছে। চুরি করতে গিয়ে যদি জেডকে জাফরায় ধরে, জাফরায় ধরা মানে কি, জাফরে ধরা মানে অবৈধভাবে সে বাধা দিচ্ছে। এই যে অবৈধভাবে বাধা দেওয়া, আমরা দস্যুতার তিনটা বিষয় পড়েছি। নাম্বার 1, যদি কাউকে অবৈধভাবে বাধা প্রদান করে, তাৎক্ষণিক মৃত্যু দেখায়, ভয় দেখায় এবং তাৎক্ষণিক জখমের ভয় দেখানো হয়, তখন সেটা জখমের পরিণত হয়, দস্যুতার পরিণত হয়ে যায়। এই যে জাপ টিনে ধরেছে মানে বাধা দিয়েছে, অবৈধভাবে বাধা দিয়েছে, দ্যাটস হোয়াই এটা এলিমেন্ট রয়ে গেছে হচ্ছে দস্যুতা। 392 নাম্বার সেকশনে দস্যুতার সর্বোচ্চ শাস্তি হচ্ছে 10 বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড, তবে সূর্য অস্ত এবং সূর্য উদয়ের মধ্যবর্তী সময়, দ্যাট মিন্স রাত্রিকালীন সময় যদি দস্যুতা রাজপথে অনুষ্ঠিত হয়, সেক্ষেত্রে সাজা হয় হচ্ছে 14 বছর। দ্যাটস ওয়াই এই দেখেন এই প্রশ্নটাতে স্বাভাবিকভাবে মনে হচ্ছে যে প্রথমত এটা চুরির মনে হয় দিবেন, এক জেটকে যা প্রায় ধরছে এবং জেটের সম্মতি ব্যক্তি রেখে প্রতারণামূলক ভাবে জেটের পোশাক থেকে গহনা পত্রটি নিয়ে গেছে। এখন আমরা দেখছি যে সম্মতি ব্যক্তি রেখে যখন হয় তখন দুইটা ঘটনা ঘটে, হয় চুরি হবে, না হয় দস্যুতা হবে, বল প্রয়োগ হবে না, কারণ বল প্রয়োগ গ্রহণ করতে হলে অবশ্যই তাৎক্ষণিক ভয়, তাৎক্ষণিক আঘাত দেখায় তার সম্মতি সহকারে নেয়। কিন্তু এই জায়গায় দেখেন প্রশ্নটা বলেছে যেটা সম্মতি ব্যক্তি রেখে নিয়েছে প্রতারণামূলক ভাবে এবং আরেকটা কাজ করেছে, জাপ প্রায় ধরেছে। এই জন্য এটা কিন্তু আপনার 391 নাম্বার সেকশনে দস্যুতার সংজ্ঞায় হয়েছে। আর দস্যুতার শাস্তি হচ্ছে 392 নাম্বার সেকশনে 10 বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড। দুটো শাস্তি আছে দস্যুতা, রাজপথে হলে 14 বছর এবং অন্য ক্ষেত্রে 10 বছর পর্যন্ত কারাদণ্ড দণ্ডিত হয়। সুতরাং বোঝা যাচ্ছে কথাটা কি। আর একটা প্রশ্ন এসেছিল ওই 23 সালে বিসিএসসিতে, এক্স ওয়াই কে অর্থ প্রদান না করলে ওয়াই এক্স এর কুৎসামূলক লেখা প্রকাশে ভয় দেখায়, এরূপ ভয় পেয়ে ওয়াই অর্থ প্রদান করতে এক্স কে প্রলুব্ধ করে। ওয়াই কোন ধরনের অপরাধ করেছে, দেখেন এই জায়গায় কি করেছে, তার সম্মতি অর্জন করেছে, কিভাবে, ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে। তাহলে এইটা কিভাবে এক্সপ্রেশন হবে, তাই না? তাহলে আপনাকে সংজ্ঞা থেকে বুঝতে হবে যে কোনটা এক্সপ্রেশন, কোনটা দস্যুতা, কোনটা চুরি, কোনটা ডাকাতি। আমার কথা কি বুঝতে পেরেছেন? এই উদাহরণ দিয়ে কি বুঝতে পারলেন, কি বোঝার চেষ্টা করা, কি বোঝানোর চেষ্টা করছি আমি? ভয় দেখায় বাধ্য করছে। জি, ভয় দেখায় যদি বাধ্য করে, সম্মতি অর্জন করে, তাহলে কি হয়? এটা বলপূর্বক আদায় হয়, বলপূর্বক আদায় হয়। আর যদি শব্দ ছাড়া নেয় কিন্তু কোন বাধা বিপত্তি মানে মালিক ওই যার দখলে আছে তিনি জানেনই না, তখন সেটা কি হয়?
দস্যুতা এটা চুরি এটা হবে স্যার। চুরি হবে স্যার। তখন চুরি হয় যখন সম্মতি ব্যতি রেখে আপনি নিয়েছেন কিন্তু তাকে বাধা প্রদান করেছেন, তখন সেটা কি হয়? এটা দস্যুতা হবে দস্যুতা স্যার। হবে স্যার। তখন দোষিতা হয়। তাহলে এই যে এক একটা কথা, এক একটা বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে, দুই এলিমেন্টটা মাথায় রাখতে হবে। এক্সটর্শন বা বল প্রয়োগ গ্রহণের বিষয়টা মাথায় রাখতে হবে। একটা জিনিস বলে রাখেন, বল প্রয়োগ গ্রহণ স্থাবর অস্থাবর উভয় ক্ষেত্রে হয়, এবং বল প্রয়োগ গ্রহণের ক্ষেত্রে প্রশ্ন যদি আসে আপনাকে বলতে তার সম্মতি সহকারে নিয়েছেন, তখনই বলবেন এটা বল প্রয়োগ গ্রহণ। আর সম্মতি ব্যতিরেকে নিলে সেটা হয় চুরি হবে, না হয় দস্যুতা হবে, সম্মতি ব্যতিরেকে যদি নেয়। যদি জোর জবর না করা হয়, বাধা প্রদান না করা হয়, এমনি চুরি করা হয়, মানে যার দখলে আছে তিনি জানেনই না, এইরকম যদি হয় তাহলে সেটা চুরি হয়। আর আপনি অসাধু উপায় নিয়েছেন কিন্তু সেটা জানছে, মালিকও জেনেছে, তখন সেটা দস্যুতাতে পরিণত হয়। ক্লিয়ার? জি স্যার। এই ধরনের ব্যাপারগুলো নিয়েই প্রশ্ন কিন্তু হয়। দস্যুতা কখন ডাকাতিতে পরিণত হয়? যখন সংখ্যাগত পার্থক্য সৃষ্টি হয়, অর্থাৎ দস্যুতাটাই ডাকাতিতে পরিণত হবে যখন সদস্য সংখ্যা 5 বা ততোধিক হয়। ঠিক আছে? আর একটা প্রশ্ন, এ মহা সড়কে দেখতে পিস্তল দেখে তার টাকার ব্যাগ দাবি করে, ফলে যে উক্ত ব্যক্তি একে দিতে বাধ্য হয়, এ কোন ধরনের অপরাধ করেছে? এরকম একটা প্রশ্ন আপনাকে দিয়ে দিলেন। দস্যুতা হবে স্যার। হ্যাঁ, দস্যুতা হবে। কেন? এটা কিন্তু যদিও এক্সটর্শন, কিন্তু এক্সটর্শনের চেয়েও বেশি তাৎক্ষণিক ভয় দেখাইছে, পিস্তল ঠেকাইছে যে না দিলে মেরে ফেলবে। দ্যাটস ওয়াই এটা দস্যুতা হবে, তাই না? জি স্যার। এক্সটর্শন কখন দস্যুতাতে পরিণত হয়? যখন তাৎক্ষণিক মৃত্যুর ভয় দেখানো হয়, তাৎক্ষণিক আঘাত করা বা তাৎক্ষণিক অবৈধভাবে বাধা প্রদান করা হয়, তখন সেটা দস্যুতাটাও এক্সটর্শনটা ডাকাত দস্যুতাতে পরিণত হয়। পার্থক্য গুলো লিখতে পারবেন না? জি স্যার। ইনশাআল্লাহ আমরা লিখতে পারবো, তাই না? ইনশাআল্লাহ স্যার। আচ্ছা, এখন যে প্রশ্নটা হয় সেই প্রশ্নটা হচ্ছে ওই ডাকাতি থেকেই প্রশ্ন হয়। ডাকাতি সংজ্ঞা দিন, ডাকাতির শাস্তি সমূহ আলোচনা করুন, এরকম যদি প্রশ্ন পড়ে তাহলে বড় ধরনের প্রশ্ন হয়ে যাবে। দ্যাটস ওয়াই এই প্রশ্নটা খুব বড়, কিন্তু ডাকাতির সর্বোচ্চ শাস্তি কি, ডাকাতির যে স্বাভাবিক কয়েকটা শাস্তি আছে সেটা একটু দেখে রাখতে হবে। কারণ ডাকাতি অপরাধ না, যেমন আমাদের মৃত্যুদণ্ড 302 নাম্বার সেকশন নিয়ে আমরা কথা বলি, ঠিক একইভাবে ডাকাতিটাও খুব ইম্পর্টেন্ট একটা বিষয় আমাদের দণ্ডবিধিতে। তাহলে ডাকাতি কি? ডাকাতি হলো যখন দস্যুতা 5 বা ততোধিক পরিণত হবে, তখন সেটাকে আমরা ডাকাতি বলবো। অর্থাৎ 5 বা ততোধিক ব্যক্তি যদি মিলিতভাবে দস্যুতা সংগঠিত করে বা দস্যুতার চেষ্টা করে, অথবা যদি কোনো মিলিতভাবে দস্যুতা সংগঠনও করে ফেলে, তখন সেটাকে আমরা কি বলবো? এবং প্রত্যেকজন ব্যক্তি যদি ওই সংগঠন করার ক্ষেত্রে বা প্রচেষ্টা করে, তখন সেটাকে আমরা বলবো ডাকাতি। ডাকাতির কি কি হবে? 5 বা ততোধিক ব্যক্তি হবে, যৌথভাবে তারা অংশগ্রহণ করবে, দস্যুতার সংগঠন করা বা সংগঠনের চেষ্টা করবে, তখন সেটাকে আমরা ডাকাতি বলবো। ডাকাতির স্বাভাবিক যদি শাস্তির কথা বলি, তাহলে ডাকাতির স্বাভাবিক শাস্তি হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড 10 বছর পর্যন্ত, অথবা 10 বছর পর্যন্ত যে কোনো মেয়াদে সশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড দণ্ডিত হবে। এটা হচ্ছে ডাকাতি। আর দস্যুতার দুটো শাস্তির কথা আমরা বলেছি,
93 নাম্বার সেকশনে আমরা দস্যুতার দুইটা শাস্তি পেয়েছি। দস্যুতার ক্ষেত্রে আমরা পেয়েছি দস্যুতা যদি করে কোনো ব্যক্তি তাহলে 10 বছর পর্যন্ত সশ্রম বিনাশ্রম কারাদণ্ড হয়, এবং দস্যুতা যদি রাত্রি হয়, রাজপথে হয়, তাহলে 14 বছর পর্যন্ত হবে। আর দস্যুতা করতে আরেকটা যদিও সাজার কথা বলা আছে, সেটা হচ্ছে 394 নাম্বার সেকশন। দস্যুতা করার ক্ষেত্রে আবার স্বেচ্ছাকৃতভাবে যদি আঘাত প্রদান করে, সেক্ষেত্রে যাবজ্জীবন কারাদণ্ড বা 10 বছর পর্যন্ত সশ্রম বিনাশ্রম কারাদণ্ড দণ্ডিত হয়। ঠিক একইভাবে ডাকাতির শাস্তি 395 নাম্বার সেকশনে বলা আছে, ডাকাতির শাস্তিটাও আমাদের যাবজ্জীবন কারাদণ্ড বা 10 বছর পর্যন্ত সশ্রম বিনাশ্রম কারাদণ্ড। যদি ডাকাতি সহ খুন হয় তাহলে প্রত্যেক ব্যক্তি মৃত্যুদণ্ডে দণ্ডিত হবে বা যাবজ্জীবন কারাদণ্ড বা 10 বছর পর্যন্ত 396 নাম্বার সেকশনে আলোচনা করা হয়েছে। দ্যাটস ওয়াই এই বড় বড় সাজাগুলো একটু মনে রাখতে হবে। আপনাকে কয়েকটা সাজা দিয়ে দিতে পারে, দ্যাটস ওয়াই আপনাকে এই কথাগুলো একটু মনে রাখতে হবে। আমাদের ওই একই শব্দটা আমরা যখন চুরি করছিলাম, এই চুরি পড়ার ক্ষেত্রে আমাদের চুরি যখন দেখছিলাম, এই চুরির সাথে আরেকটা প্রশ্ন জুড়ে দেয়, সেটা হচ্ছে চুরির বস্তু চুরাই মালামাল, অর্থাৎ চুরাই মালামাল একটা শব্দ আছে, তাই না? 10 নাম্বার সেকশনে চুরাই মালামাল। চুরাই মালামাল কি? খুব বেশি প্রশ্ন আসে। চুরির সংজ্ঞা চায়, চুরাই মালামাল কি? দ্বন্দ্ববিধিতে চুরাই মালামালের সংজ্ঞা আলোচনা করলে এরকম প্রশ্ন আসে। তো চুরির সাথে চুরাই মালামাল খুব ইম্পর্টেন্ট, স্টোলেন প্রপার্টিটা ইম্পর্টেন্ট। চুরাই মালামাল কি? চুরাই মালামাল সম্পর্কে আমাদের 10 নাম্বার সেকশনে বলা আছে। আমরা জানি, আমরা শুধুমাত্র জানি যে চোরাই মালামাল বলতে আমরা শুধুমাত্র চুরি করা, চুরির মাধ্যমে যদি কোনো মালামাল হয় সেটাকেই বুঝি। আসলে ঘটনাটা তা না। চোরাই মালামাল চুরির মাধ্যমে হতে পারে, বল প্রয়োগ গ্রহণের মাধ্যমে হতে পারে, দস্যুতার মাধ্যমে হতে পারে। আর একটা আছে অপরাধমূলক আত্মসাৎ, ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্ট এবং ক্রিমিনাল মিসঅ্যাপ্রোপ্রিয়েশন অফ দ্য প্রপার্টি। এইগুলোর মাধ্যমে যদি কোনো সম্পত্তি অর্জন করা হয় তাহলে সেটাকে আমরা চুরি করবো। তাহলে ওখান থেকে শুধু ডাকাতি বাদ। ডাকাতি ব্যতীত ওই তিনটা অপরাধ যেটা আছে, চুরি, দস্যুতা, বল প্রয়োগ গ্রহণ, আর এই পাশে যে দুটো অপরাধ, ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্ট আর ক্রিমিনাল মিসঅ্যাপ্রোপ্রিয়েশন অফ দ্য প্রপার্টি, অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ আর অপরাধমূলক আত্মসাৎ, এই চারটি অপরাধ এর মাধ্যমে কোন সম্পত্তি দখল গ্রহণ বা হস্তান্তর করা হলে ওই সম্পত্তিকে চোরাই মালামাল বলা হবে। তাহলে চোরাই মালামাল হতে হলে কয়টা এগ্রিমেন্ট থাকতে হবে, কয়টা মাধ্যমে ওই বস্তু হতে হবে ভাইয়া? 5টা স্যার। কি কি? চুরি করা মাল, বলপূর্বক গ্রহণ করা মাল, দস্যুতার মাল, অপরাধমূলক আত্মসাৎ করার মাল এবং অবৈধ বিশ্বাস ভঙ্গের মাল। জি জি, দারুণ বলেছে। তাহলে এইদিকে আমরা তিনটা, শুধুমাত্র ডাকাতি ব্যতীত, তাই না? আর ওইদিকে দুইটা, এই মোট 5টা। এখন আপনাকে তো চুরির সংজ্ঞা বললো, দস্যুতার সংজ্ঞা বলেন, ডাকাতির সংজ্ঞা বলেন, পার্থক্য বলেন, বিভিন্ন কথা বললো, শাস্তির কথা বললো। এখন আপনাকে বলে দিল চোরাই মালামালের সংজ্ঞা বলেন, চোরাই মালামালের সংজ্ঞাও দিলেন। চোরাই মালামাল যার কাছে থাকবে তার শাস্তি কি সে কথা বলতে বলবো। 11 নাম্বার সেকশন অনুযায়ী চোরাই মালামাল গ্রহণ, রক্ষণ, এগুলো সবগুলো শাস্তিযোগ্য অপরাধ। চোরাই মালামাল যদি আপনি অর্জন করেন, গ্রহণ করেন বা রক্ষণ করেন, তিনটা কথা। হয় যদি আপনি চোরাই মালামাল গ্রহণ করেছেন, চোরাই মালামাল রক্ষণ করেছেন, চোরাই মালামাল নিজের দখলে রেখেছেন, এগুলো যদি করেন 411 নাম্বার সেকশনে আপনি শাস্তিযোগ্য অপরাধ করেছেন বলে গণ্য হবে। এই 411 নাম্বার সেকশনে চোরাই মালামাল গ্রহণ, চোরাই মালামাল রক্ষণ, চোরাই মালামাল অর্জন যদি করেন তাহলে 3 বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড, অর্থদণ্ড, উভয় দণ্ডে দণ্ডিত হবেন। এছাড়া চোরাই মালামাল জানা সত্ত্বেও জিম্মাদার হিসেবে দখলে রাখলে, ক্রয় করলে যেই শাস্তি হবে, আপনি যদি কারো চোরাই মালামাল নিজের জিম্মায় রাখেন তাহলে আপনি সেই সাজাই ভোগ করবেন। খুব ইম্পর্টেন্ট কথা,
সুতরাং চুরি, দস্যুতা, ডাকাতি নিয়ে যত প্রকার কথাবার্তা, সব কথাবার্তাই আমরা বলে ফেলেছি। এখন আপনার বল প্রয়োগ গ্রহণ বলে ফেলেছি, চুরি বলে ফেলেছি, ডাকাতি বলে ফেলেছি, সবগুলো এলিমেন্ট বলে ফেলেছি। এখন আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, তাহলে রবারির সংজ্ঞা পেয়েছি, রবারি কিভাবে হলো, দস্যুতা কিভাবে হলো, বল প্রয়োগ গ্রহণের মধ্যে পার্থক্য কি হলো, ডাকাতি কি হলো, 10 জন ব্যক্তি। একটা প্রশ্ন এসেছিল, দেখেন 2022 সালে একটা প্রশ্ন এসেছিল, KLMNOP একটি বাড়িতে ডাকাত করাকালে বাড়ির মালিক আর কে খুন করে, তবে লোকজনের চিৎকার চেঁচামেচিতে ডাকাতের কোনো মালামাল দিতে পারেনি। সেক্ষেত্রে KLMNOP ফৌজদারি দায় নিরূপণ করুন, তারা কোনো অপরাধ করেছে কিনা। এরকম একটা প্রশ্ন, মালামাল নিয়ে যেতে পারে নাই, 2022 সালে এরকম একটা প্রশ্ন এসেছিল। ভাইয়া আমাদের একটা প্রশ্ন আছে যে যদি ডাকাতি হইতে হয় তাহলে ডাকাতি হতে হলে, আমাদের প্রশ্নই বলেছে কিন্তু ডাকাতির কথা, তাহলে ডাকাতি হতে হলে 5 জন সদস্য সংখ্যা লাগে এবং 5 জন ব্যক্তি কিন্তু মিলিতভাবে দস্যুতা করার চেষ্টা করেছে এবং চেষ্টার ফলে তারা দস্যুতা সংগঠন করতে পারে নাই, তবে তারা পালিয়ে এসেছে। যেহেতু দস্যুতা সংগঠন করার ক্ষেত্রে কি হয়েছে, কাউকে কোনো কিছুই করে নাই। ও আচ্ছা, আর কে খুন করেছিল তাই না? স্যার খুন সহ ডাকাতি আর কে খুন করেছিল, তবে লোকজন চিৎকার চেঁচামেচিতে মাল নিয়ে যেতে পারে নাই। যেহেতু খুন করেছিল, একটা শাস্তি আছে 396 নাম্বার সেকশনে তাই না, খুন সহ ডাকাতি, তারা মিলিতভাবে ডাকাতি করেছে এবং একজনকে খুন করেছে। সুতরাং খুন সহ ডাকাতি, কিছুক্ষণ আগেই বললাম, মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড বা 10 বছর পর্যন্ত সশ্রম বিনাশন কারাদণ্ড হবে। যদিও কোনো কিছু নিয়ে আসে নাই, সেক্ষেত্রে কোনো সমস্যা নাই, আপনি ঘটনাস্থলে গিয়েছেন, ডাকাত দলের সদস্য হয়েছেন, ডাকাতি করতে ব্যর্থ হলে প্রচেষ্টা করেছেন, সুতরাং 391 নাম্বার সেকশনে এদের সকলে ডাকাত হিসেবে দায়ী হবে এবং 396 নাম্বার সেকশনে ডাকাতি হিসেবে, ডাকাতি করা সহ, ডাকাতি সহ খুন হিসেবে গণ্য করা হবে। এই হলো আমাদের 2022 সালের প্রশ্নটা এসেছে। ঠিক একই একটা প্রশ্ন করেছিল, সেটা হলো পঞ্চম দ্বিতীয় একটা প্রশ্ন করেছিল, কয়েকজন ডাকাত কয়েক বাড়িতে ডাকাতি করে, সে সময় ক বাধা দিলে খ ব্যতীত অন্য ডাকাতগণ ককে হত্যা করে, খ তাদের নিষেধ করে কিন্তু অন্য ডাকাতরা শেষ পর্যন্ত ককে হত্যাই করে থাকে। এখানে খ কোন শাস্তিযুক্ত অপরাধ করেছেন, আলোচনা করুন। আমাদের আলোচনার ঘটনায় খ কিন্তু ডাকাত দলের সদস্য, যদিও কি করে নাই, উনি নিষেধ করার সত্ত্বেও বাকিরা কিন্তু ককে হত্যা করেছে। এখানে কয়ের হত্যার সময় কয়ের ভূমিকা ছিল না, কিন্তু ডাকাত দলের সাধারণ যে উদ্দেশ্য ক বাড়িতে ডাকাতি করবে, সেই উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য তারা ককে খুন করে। সেই ক্ষেত্রে সেই অনুযায়ী সবাই কিন্তু খুনের জন্য দায়ী হবে। যদিও ডাকাতের দলের সদস্য হিসেবে খ ওই হত্যার বিরুদ্ধে ছিল এবং হত্যাকাণ্ডে সে অংশগ্রহণ করেনি, কিন্তু সবাই ডাকাত দলের সদস্য হওয়ায় খুনের জন্য দায়ী হবে। সুতরাং বিরোধিতা করলেও ডাকাত অন্য দলের সদস্যের মতো তিনিও খুনের শাস্তি ভোগ করবেন, কারণ তিনি ডাকাত দলের সদস্য ছিলেন এবং তাদের পূর্ব পরিকল্পনা ছিল ডাকাত করতে গিয়ে হত্যা পর্যন্ত ঘটাবে। যেহেতু তাদের পূর্বে ওই সময় ইন্টেনশন না থাকলে তিনি 396 ধারার অধীনে প্রত্যেককে সদস্য মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড, অর্থদণ্ড দণ্ডিত হবে। পঞ্চম দ্বিতীয় এই ধরনের প্রশ্ন করেছিল। দ্যাটস ওয়াই এই ধরনের প্রশ্ন করে। বার কাউন্সিলে 2007 একটা প্রশ্ন করেছিল, 10 জন ডাকাত মারাত্মক অস্ত্র শস্ত্র সজ্জিত হয়ে ইব্রাহিম মাস্টারের বাড়িতে ডাকাতি করে। ডাকাতিকালে বাড়ির মেয়ে ছেলেদের গায়ে হাত না দেওয়ার জন্য ইব্রাহিম মাস্টার ডাকাতদেরকে বিশেষ অনুরোধ করে। ওই সময় ডাকাতের সর্দার বন্দুক দিয়ে
ইব্রাহিম মাস্টারকে গুলি করে হত্যা করে। তারপর ডাকাত দল লুণ্ঠিত মালামাল নিয়ে চম্পট দেয়। বিচারের সময় আপনি ডাকাতের বিরুদ্ধে কিভাবে পৃথক চার্জ গঠন করবেন? আপনার উত্তরের অনুকূলে কারণ ব্যাখ্যা করুন এরকম ভাবে আমাদের একটা প্রশ্ন করেছিল। 396 নাম্বার সেকশন অনুযায়ী প্রত্যেক ডাকাত সদস্য 10 জন যেহেতু ছিল, সবাই চোরাই মালামাল গ্রহণ করেছে। এই জন্য চোরাই মালামাল গ্রহণ করার জন্য 412 নাম্বার সেকশনে পৃথকভাবে চার্জ গঠন করা হবে এবং 393 ধারা অনুযায়ী খুন সহ ডাকাতির জন্য একত্রে চার্জ গঠন করা যাবে। যার ফলে 393 নাম্বার সেকশনে ডাকাত দলের কোন সদস্য দ্বারা ডাকাতি সংগঠনের সময় খুন করলে উক্ত দলের সকল সদস্য খুনের জন্য দায়ী হবে একত্রিত ভাবে, যেমন 34 নাম্বার সেকশনে বলা হয়ে থাকে। এক্ষেত্রে তাদের প্রত্যেকে মৃত্যুদণ্ডে দণ্ডিত হবে। আপনি ডাকাতির সময় যদিও সর্দার টিপি ইব্রাহিমকে গুলি করেছিল, কিন্তু 96 নাম্বার সেকশনে ডাকাত দলের সদস্য হইলেন তাদের মধ্যে যে কোনো একজন যদি মৃত্যু ঘটায়, সকল সদস্যই কিন্তু দায়ী হয়। এইটা বোঝানোর জন্যই আপনাকে এই প্রশ্নটা বারবার এই 96 থেকে প্রবলেমেটিক প্রশ্ন করেন। ডাকাত দলের সদস্য হয়েছেন, ওই ডাকাত দলের সদস্য যে কেউ যদি একজনকে মৃত্যু ঘটায়, তাহলে সকলেই সমানভাবে দায়ী হন। এই প্রশ্নটা করার জন্যই 396 নাম্বার সেকশন থেকে বারবার প্রশ্ন করে থাকে। আমাদের আরো একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেই প্রশ্নের নাম হচ্ছে ক্রিমিনাল, যে কথা আমরা কিছুক্ষণ আগে বলেছি, ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্ট এন্ড ক্রিমিনাল মিসঅ্যাপ্রোপ্রিয়েশন অফ দ্য প্রপার্টি। এই জায়গা থেকে প্রশ্ন হয়, কি হয়? ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্ট কি, ক্রিমিনাল মিসঅ্যাপ্রোপ্রিয়েশন অফ দ্য প্রপার্টি কি? এই জায়গা থেকে প্রশ্ন হয়, খুব বেশি ইম্পর্টেন্ট। এই জন্যই আপনাকে প্রশ্নের উত্তরটা ভালোভাবে দিতে হবে। আচ্ছা, এই প্রশ্নের উত্তর দিয়ে যদি আমরা দেখি কি ঘটেছে, দুটো শব্দ, একটা হচ্ছে অপরাধমূলক বিশ্বাসভঙ্গ কি, অপরাধমূলক আত্মসাৎ কি, এই দুটো প্রশ্ন পড়ে এবং এদের মধ্যে পার্থক্য আলোচনা করি, এরকম একটা প্রশ্ন পড়ে। আর একটা প্রশ্ন পড়ে ওই উদাহরণ দিয়ে বিভিন্ন প্রকারের প্রবলেম আকারে কথোপকথন বলে আপনাকে একটা প্রশ্ন করতে পারে। তাহলে আপনাকে প্রথমত honestly misappropriation of the property অর্থাৎ অসাধু উপায়ে সম্পত্তি আত্মসাতের কথা বলবো, একটা হচ্ছে অপরাধমূলক বিশ্বাস ভঙ্গের কথা বলবো। আমরা 403 নাম্বার একটা সেকশন দেখি, এখানে আমাদের কি বলা হয়েছে, অসাধু উপায়ে সম্পত্তি আত্মসাৎ অর্থাৎ ডিসঅনেস্টি শব্দটাই বলা হয়েছে, ডিসঅনেস্টলি মিসঅ্যাপ্রোপ্রিয়েশন অফ দ্য প্রপার্টি। আপনি ডিসঅনেস্টি করেছেন, এই চুরির সাথে ডিসঅনেস্টির কিছু মিল আছে। চুরিতে যেমন অস্থাবর সম্পত্তি হয়, ঠিক ডিসঅনেস্টলি মিসঅ্যাপ্রোপ্রিয়েশন প্রপার্টির ক্ষেত্রেও অস্থাবর সম্পত্তি আত্মসাতের কথা বলা হয়েছে। 403 নাম্বার সেকশন অনুযায়ী কোন ব্যক্তি অসাধু উপায়ে কোন অস্থাবর সম্পত্তি আত্মসাৎ করলেন বা তার নিজের ব্যবহার, দুটো শব্দ বলেছে, কি করবে? আত্মসাৎ করবে অথবা নিজের ব্যবহারে পরিণত করবে, তখন তাকে অসাধু উপায়ে আত্মসাৎ করেছে বলে গণ্য করা হবে। তাহলে কোনো ব্যক্তি অসাধু উপায়ে কোনো অস্থাবর সম্পত্তি নিজে ব্যবহার করার জন্য অথবা অসৎ উপায়ে আত্মসাৎ করার জন্য, নিজের ব্যবহারে পরিণত করার জন্য, বা ওই সম্পত্তিটা আত্মসাৎ করার জন্য কি করে, সে ব্যক্তি যদি অসৎ উপায়ে সম্পত্তি গ্রহণ করে তখন সেটাকে আত্মসাৎ বলা হবে। যেমন ব্যাংকে আমরা যদি উদাহরণের কথা বলি, ব্যাংকের ক্যাশিয়ার কোনো গ্রাহকের ভুলবশত অতিরিক্ত টাকা সে নিজে নিয়ে নিয়েছে, গ্রাহক ভুল করে দিয়েছে কিন্তু সে নিজে নিয়েছে, কিন্তু গণনা করার পরে অতিরিক্ত টাকাটা তো ফেরত দেওয়ার কথা ছিল, কিন্তু সে ফেরত না দিয়ে নিজেই রেখে দিয়েছে। কোন ব্যক্তি একটা আংটি খুঁজে পেয়েছে, আংটি খুঁজে পাওয়ার পরে সে চেষ্টাও করে না, চুপ করে আংটিটা খুঁজে পেয়েছে, পকেটে ঢুকিয়ে ফেলেছে, এটাতেও ডিসঅনেস্টলি মিসঅ্যাপ্রোপ্রিয়েশন অফ দ্য প্রপার্টি অর্থাৎ অসাধু উপায়ে সম্পত্তিটা আত্মসাৎ করা। আপনি কি করেছেন? অসাধুভাবে সম্পত্তিটা মিসঅ্যাপ্রোপ্রিয়েশন করেছেন, এটাকে বলা হয় মিসঅ্যাপ্রোপ্রিয়েশন অফ দ্য প্রপার্টি। তাহলে আপনার সদ উদ্দেশ্য বুঝতে হবে, আপনি কোনো সম্পত্তি পেয়েছেন, কারো
অস্থাবর সম্পত্তি গ্রহণ করেছেন, সেটি আপনি পরবর্তীতে ফেরত দেওয়ার চেষ্টা করতে হবে। যদি আপনি না দেন, নিজের ব্যবহারে পরিণত করেন বা বুঝতে না দেন, তাহলে সেটাকে আপনি একটা ফোন রেখে এসেছেন, ফোনটা পেয়েছে, যে কেউ তো একজন পেয়েছে, তাহলে যিনি পেয়েছে তার তো বলার কথা যে আমি একটা ফোন পেয়েছি, যার মোবাইল নাম্বার এইটা, এরকম নাম্বার হচ্ছে, এই মডেল। তাহলে আপনাকে সেটা যদি না পান, তাহলে আপনি প্রচার করলে এটাকে ডিসঅনেস্টলি মিসঅ্যাপ্রোপ্রিয়েশন প্রপার্টি হবে না। বাট আপনি যদি প্রচার না করে ওইটা নিজের ব্যবহারে পরিণত করেন, তাহলে সেটাকে ক্রিমিনাল মিসঅ্যাপ্রোপ্রিয়েশন করতে পারছেন। সেক্ষেত্রে আমাদের 3টা কন্ডিশন ফুলফিল করতে হচ্ছে। নাম্বার 1, সম্পত্তিটা অসৎ উপায় নিচ্ছে। সম্পত্তিটা অবশ্যই অস্থাবর সম্পত্তি হচ্ছে, এটা আত্মসাৎ করছে বা নিজের ব্যবহারে পরিণত করছে, আত্মসাৎ করছে অথবা নিজের ব্যবহারে পরিণত করছে। এই 3টা ঘটনা করলেই 303 অনুযায়ী ক্রিমিনাল মিসঅ্যাপ্রোপ্রিয়েশন প্রপার্টি হিসেবে গণ্য হবে। ঠিক একইভাবে আমরা যদি বলি, সেটা হচ্ছে ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্ট 403 এবং 405। দেখেন দুটেই বেজোড় সংখ্যা, 403 এবং 405 খুবই ইম্পর্টেন্ট। কোর্টে প্রচুর পরিমাণ মামলা মোকদ্দমা হয় এই ঘটনাগুলো নিয়ে। তাহলে এখন আমরা দেখব ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্ট কি। ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্ট হচ্ছে 405 নাম্বার সেকশনের দণ্ডবিধি 1860 সালের কোথায় 405 নাম্বার সেকশনের ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্টের কথা বলা হয়েছে। কোন ব্যক্তি কোন প্রকার সম্পত্তি, এই যে ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্টের কথা যদি বলা হয়, সেক্ষেত্রে স্থাবর অস্থাবর উভয় সম্পত্তির ক্ষেত্রেই হবে। ব্রিচটা কি, ট্রাস্টটা কি, দুটো শব্দ ইংলিশে বলা হচ্ছে বিশ্বাস ভঙ্গ। আপনি এই ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্ট হতে হলে কাউকে আগে বিশ্বাস করতে হবে, বিশ্বাস করার পরে সে সেটাকে ভঙ্গ করবে, তখনই সেটাকে ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্ট হবে। আগেরটা অসাধু উপায় নিয়েছে, আপনাকে জানায়ও নাই, আর এইটা কি করেছেন, আপনি কাউকে বিশ্বাস করেছেন, আপনি কারোর কাছে বিশ্বাস করে টাকা রেখে দিয়েছেন, আপনি সেটা কি করেছেন, টাকাটা মেরে দিয়েছেন, এটাকে ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্ট করেছেন। আপনাকে পাওয়ার, আমি বিদেশে একটা ডিগ্রি নিতে গেছি, আমার সম্পত্তি দেখাশোনা, এমনকি আমার এলাকা দিয়ে একটা কি হচ্ছে, রাস্তা হচ্ছে গভর্নমেন্ট, আমি যেহেতু বিদেশে থাকি সেই ক্ষেত্রে আমি আপনাকে পাওয়ার দিয়ে গেছি, তুমি এই সম্পত্তিটা যদি গভর্নমেন্ট টাকা দেয় তাহলে টাকাগুলো উত্তোলন করো, উত্তোলন করে আমার অ্যাকাউন্টে জমা দিও, আমি আজ তুমি আমার কাজ করে দেওয়ার জন্য আমার তোমাকে যতটুকু টাকা দেওয়ার দরকার আমি দেবো। কিন্তু আপনি কি করেছেন, আপনি পাওয়ার পরে সমস্ত টাকাগুলো নিয়ে নিজের ব্যবহারে পরিণত করেছেন, আত্মসাৎ করে ফেলেছেন, তখন সেটাকে বলা হয় ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্ট। সুতরাং 405 নাম্বার সেকশন অনুযায়ী কোন ব্যক্তি কোন প্রকার সম্পত্তির অধিপত্য বা বিশ্বাসের ভারপ্রাপ্ত হইয়া ওই সম্পত্তি যদি অসৎ উপায়ে আত্মসাৎ করে বা নিজের ব্যবহারে পরিণত করে বা হস্তান্তর করে, এখানে আরেকটা শব্দ ব্যবহার করা হয়েছে, হস্তান্তর করে, আত্মসাৎ করে, নিজের ব্যবহারে পরিণত করে বা হস্তান্তর করে। কারণ কি, এখানে স্থাবর সম্পত্তির কথা বলা হয়েছে, আগে কিন্তু শুধু নিজের ব্যবহার বা আত্মসাতের কথা বলা ছিল। ক্রিমিনাল মিসঅ্যাপ্রোপ্রিয়েশন অফ দ্য প্রপার্টি ক্ষেত্রে, অর্থাৎ ডিসঅনেস্ট মিসঅ্যাপ্রোপ্রিয়েশনের ক্ষেত্রে দুইটা শব্দ বলা হয়েছিল। নাম্বার 1, অসৎ উপায়ে সে কি করবে, আত্মসাৎ করবে অথবা নিজের ব্যবহারে পরিণত করবে। কারণ এটা ছিল একটা অস্থাবর সম্পত্তি, একটা ঘড়ি আপনি নিজেই ব্যবহার শুরু করেছেন, পেয়েছেন, একটা আংটি নিজেই ব্যবহার করেছেন, একটা চেন আপনার নিজেই ব্যবহার করা শুরু করে দিয়েছেন। দ্যাটস হোয়াই এটাকে বলা হয় ডিসঅনেস্ট মিসঅ্যাপ্রোপ্রিয়েশন অফ দ্য প্রপার্টি। কিন্তু আপনি যখন একটা সম্পত্তির ক্ষেত্রে বলছেন, সেটাতে কিন্তু ট্রান্সফারে চলে আসছে। দ্যাটস হোয়াই ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্টের ক্ষেত্রে বলছে, যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির সম্পত্তি, অর্থাৎ ব্র্যাকেটে দিয়ে দেবেন স্থাবর অস্থাবর উভয় সম্পত্তি, নিজের আত্মসাৎ করে, নিজের ব্যবহারে পরিণত করে অথবা এটাকে ট্রান্সফার বা হস্তান্তর করে, তখন সেটাকে আমরা কি করবো, ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্ট। তাহলে এর ডিপেন্ড অবশ্যই একজনকে বিশ্বাস করতে হবে,
তিনি বিশ্বাসের অমর্যাদা করে অসাধু উপায়ে ওই সম্পত্তিটাকে নিজের ব্যবহারে প্রযুক্ত করবে, ওই সম্পত্তিটা আত্মসাৎ করার চেষ্টা করবে, অথবা ওই সম্পত্তিটা হস্তান্তর করবে, তখনই ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্ট আমরা বলবো। এই যে ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্ট এবং অনেস্টি মিসঅ্যাপ্রোপ্রিয়েশন অফ দ্য প্রপার্টি পার্থক্যটা প্রশ্ন এখান থেকে আসে। ক্রিমিনাল মিসঅ্যাপ্রোপ্রিয়েশন অফ দ্য প্রপার্টি আর ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্টের মধ্যে পার্থক্য আলোচনা করে এরকম প্রশ্ন আছে। তাহলে আপনি সংজ্ঞাটা কিনে এবং তার সাথে পাশের সংজ্ঞা দিয়ে দিলেন খুব সুন্দরভাবে, যে কোনো সম্পত্তি অস্থাবর সম্পত্তি যখন কি করছে নিজে ব্যবহারে পরিণত করছে বা আত্মসাৎ করছে, তখন অসদুপায় সম্পত্তি আত্মসাৎ বোঝা গেছে। আসলে অস্থাবর অসদুপায় আত্মসাৎ এবং ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্ট কি বোঝা গেছে ভাইয়া? মূল বিষয়টা জি স্যার। দেখেন, এই পড়তে পড়তে এতগুলো সাবজেক্টের প্রশ্ন পড়তে পড়তে হঠাৎ করে ভুলে যাবেন। এক্সাক্ট যা পড়ছেন তা কিন্তু আপনি সরাসরি ওইভাবে দেখতে পারবেন না, কিন্তু আপনি যদি একেবারে মস্তিষ্কে গেঁথে ফেলেন। আমার নাম মিজানুর রহমান, 500 জনের নামও যদি আপনাকে বলতে দেওয়া হয়, আপনি সারাদিন যদি কোর্ট কাছারি এখানে সেখানে ঘোরেন হাঁটেন, আপনি কি করছেন? 500 জন বা তার বেশি লোকজনের সাথে পরিচয় হয়েছে। এর মধ্যে যদি বলা হয় যে আপনি বার কাউন্সিল কার কাছে করেন, তাহলে আপনি এক বাক্যে বলে দিবেন মিজান সাহেবের কাছে, কারণ আপনি ওইটা মস্তিষ্কে গেঁথে ফেলেছেন। প্রত্যেকটি জিনিস এই জন্য আপনাকে গেঁথে ফেলতে হবে। পরীক্ষার হলে একটু ভিন্নতা জায়গা, আপনি হয়তো বা যা করছেন, যা লিখছেন, এতে করে কি হচ্ছে, আপনি লেখাটাকে লিখতে পারবেন না ভাইয়া। আপনি এক্সাক্ট লেখাটাকে লিখতে পারবেন না। আর এইটা ভালো লাগে। তো যদি আপনি লিখতে না পারেন, অন্তত পক্ষে তো ভাইয়া আপনার যে মূল কথাগুলো সেগুলো তো থাকতে হবে। আর কেন আমি আপনাকে বারবার লিখতে লিখতে বললে লিখলে যেই সুবিধাটা হয়, আপনার আইনের যে শব্দগুলো সেটা সমৃদ্ধ হয়। এতে করে বিভিন্ন প্রশ্ন থেকে একটা প্রশ্ন রেডি হয়ে যায়, আপনার কথাগুলো রেডি হয়ে যায় আলটিমেটলি। এই জন্য আমি বলেছি যে আপনার রিজাল্টে পাস করার মূল মন্ত্র হচ্ছে আপনাকে প্রতিদিন লেখা, কমপক্ষে 10 পেজ লেখা। আমি এই কথাটা রেগুলার বলি, এই মূল মন্ত্রটাই এইটা, আর কিছু না। আপনি দেখে হলেও লেখেন, প্রশ্নগুলো দেখে লিখলেও লেখেন, লেখেন, ভালো ফলাফল পাবেন ইনশাআল্লাহ। তাহলে পার্থক্য যদি আপনাকে বলতে দেওয়া হয়, তাহলে আপনি পার্থক্য পড়তে দেখতে বুঝতে আপনি পারবেন বলে আমি আশাবাদী। এই হলো আমাদের দ্বন্দ্ববিধির অধিকাংশ প্রশ্ন। আমাদের দ্বন্দ্ববিধি থেকে যেই জায়গা থেকে প্রশ্ন সবচেয়ে বেশি হয় সেটা হচ্ছে 299 থেকে 304 পর্যন্ত প্রশ্ন প্রত্যেক বছরই করার চেষ্টা করে। তারপরে চুরি, দস্যুতা, ডাকাতি, পার্থক্য, এগুলো থেকে একটা প্রশ্ন করার চেষ্টা করে। খুবই বেশি এই দুইটা খুবই বেশি ইম্পর্টেন্ট। তারপরে 34, 149 থেকে প্রশ্ন করার চেষ্টা করে। তারপরে সাধারণ, ব্যতিক্রম, স্পেশাল, এক্সেপশন, যেটা আমরা বলছি রাইট অফ প্রাইভেট ডিফেন্স, সেখান থেকে প্রশ্ন করার চেষ্টা করে। আর 4টা বিষয় বলেছিলাম, কিডন্যাপিং, অ্যাবডাক্টিং, ফোর্স, ক্রিমিনাল সোর্স, অ্যাসাল্ট, তারপরে হচ্ছে wrongful confinement, wrongful restraint, এগুলা সংজ্ঞা এবং এগুলার পার্থক্য কি সেগুলো থেকে প্রশ্ন করার চেষ্টা করে। বারবার এই প্রশ্নগুলো আসছে। তারপরে আজকে যে বিষয়গুলো আমরা দেখলাম, যে ক্রিমিনাল মিসঅ্যাপ্রোপ্রিয়েশন অফ দ্য প্রপার্টি কি, ক্রিমিনাল, তারপরে ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্ট কি, চোরাই মালামাল কি, চোরাই মালামাল হতে হতে কি কি লাগে, চোরাই মালামাল গ্রহণের ক্ষেত্রে শাস্তি কি, প্রশ্ন কমন পেয়ে যাবেন। এবং যেই উদাহরণগুলোর কথা বলছি, আমি বারবার কিছু জায়গার উদাহরণের কথা জোর দিচ্ছি, ওই সেকশন থেকে ওই জায়গা থেকে বারবার জোর দিচ্ছি।
কেন জোর দিচ্ছি ওখান থেকেই বারবার প্রবলেমেটিক প্রশ্ন বা আপনাকে বিভিন্ন গল্পের আকারে প্রশ্নগুলো দিয়ে থাকি। দ্যাটস ওয়াই আমরা এই কথাটা বারবার বলার চেষ্টা করি। যদি কখনো আরো ইম্পর্টেন্ট কোনো কিছু বের হয় বা কিছু বাদ দেওয়ার প্রয়োজন হয় আমি আপনাদেরকে বলবো, কিন্তু আপাতত আমাদের দ্বন্দ্ববিধি স্থগিত রাখি। এখন আমাদের শুরু হবে আরো কঠিন ভাবে আলোচনা, যে পড়া জিজ্ঞেস করার পরিমাণ বেশি।